বিএসএমকন 2025 সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মেডিসিন বিশেষজ্ঞদের মহাসম্মেলন। এই সম্মেলনে 2000-এর বেশি অংশগ্রহণকারী যারা যোগ দিয়েছেন, সামনের বছরে কিভাবে পৃথিবীর সর্বাধুনিক জ্ঞান নিয়ে তারা চিকিৎসা দিবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আসলে হয়। আমরা আজকের বিষয় দিয়েছি বিএসএমকন 2025 সমন্বিত চিকিৎসা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার হানিফ মোহাম্মদ, প্রফেসর অফ মেডিসিন, ইবনে সিনা, একই সঙ্গে স্যার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে দায়িত্ব পালন করেছেন আগে। অনুষ্ঠানটি শুরুর আগে আপনাদের জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সহযোগিতা করছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড। স্যার, শুরুতে আমি আপনার কাছে জানবো যে এই যে প্রতি বছর যে মহাসম্মেলন মেডিসিন বিশেষজ্ঞদের হয়, এটি কত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, রোগীদের জন্য এবং একই সঙ্গে চিকিৎসকদের জন্য? আসলে গুরুত্ব তো অনেক, অবশ্যই বলে শেষ করা যাবে না। এই কনফারেন্স থেকে সাজানো হয় মেডিসিনের এই যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় যত সমস্ত ত্রুটিগুলো আছে, যে সমস্ত জিনিস প্রোগ্রেস হয়েছে, নতুন নতুন তথ্য এসেছে, সেইগুলো সমন্বিতভাবে উপস্থাপন করা হয় এবং আমাদের যতগুলো এই চিকিৎসা ব্যবস্থার ব্রাঞ্চ রয়েছে, শাখা রয়েছে, প্রতিটি শাখায় কিন্তু মেডিসিনের অন্তর্ভুক্ত। জি, মেডিসিন স্পেশালিস্টরা এগুলোকে ডিল, ইভেন সার্জারির সঙ্গেও কানেক্টেড। ইভেন সার্জারিও তো আমাদের হাতে অনেক কিছু ডায়াগনোসিস হয়ে রেফার করা হয় সার্জনদের কাছে। তো এখন এই চিকিৎসাগুলো যে এত বেশি গ্রোয়িং চিকিৎসা পদ্ধতিগুলো, প্রতিনিয়তই এগুলো চেঞ্জ হচ্ছে, নতুন নতুন কিছু আবিষ্কার হচ্ছে। তো এইগুলো আপডেটেড থাকার জন্য বাৎসরিক একটা কনফারেন্সের আয়োজন করা হয় এবং এই কনফারেন্সে এগুলো উপস্থাপন করা হয় দেশের বিশিষ্ট চিকিৎসকদের মাধ্যমে এবং বিদেশ থেকেও অতিথিরা আসেন বা এসে এই তাদের সিলেক্টেড টপিকগুলো উপস্থাপন করা হয়। অবশ্যই এটা একটা নলেজ এক্সচেঞ্জ করা হয় এখানে এবং সবাই কিছু না কিছু এই ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে উপকৃত হয়ে থাকে। স্যার, দেশের বাইরে থেকে যারা আসছেন নিশ্চয়ই তাদের জন্য আপনাদের একটা অধীর অপেক্ষাও থাকে। অবশ্যই। কারা যারা এসছেন এবং তাদের কাছে কি নলেজ পাচ্ছেন? এবার যেমন স্পেন থেকে এসেছে, ফ্রান্স থেকে এসেছে, পাকিস্তান থেকে এসেছে, তারপরে অস্ট্রেলিয়া থেকে এসেছেন। তো তাদের অনেকগুলো টপিকই আছে যে বর্তমানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে রোগীরা ডাক্তারের কাছে যাওয়ার আগে রোগ সম্বন্ধে যে সমস্ত জ্ঞান নিয়ে আসে এবং তারা ডাক্তারের কাছে যেভাবে তাদের রোগগুলোকে উপস্থাপন করে, এগুলো অনেক সময় বিব্রতকর অবস্থার হয়ে যায়। জি। তো এই যে একটা পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে গুগলের মাধ্যমে, তারপরে বিভিন্ন পদ্ধতিতে আমাদের এই বর্তমান প্রযুক্তি ব্যবহার করে এই নলেজগুলোর কারণে আমাদেরকে, ডাক্তারদেরকে যে অনেক প্রবলেম ফেস করতে হয়, সেগুলো এইবারের টপিকে, এইবারের আলোচনায় কিন্তু একটা বিশেষ গুরুত্ব পেয়েছে। যেমন পাকিস্তান থেকে আসা একজন বক্তা এটা উপস্থাপন করেছেন। তারপর অনেক রেয়ার ডিজিজগুলো সচরাচর যা আমরা পাই না এবং আমাদের নলেজও থাকে না, না পেতে পেতে যেটা হয়, এমন কতগুলো রেয়ার ডিজিজ যেটা বিভিন্ন দেশে তারা পেয়েছে, আবিষ্কার করেছে বা ডায়াগনোসিস করতে পেরেছে, সেই সমস্ত কেসগুলো নিয়ে বাইরে থেকে আসে। আমাদের দেশেও রিসার্চ যেগুলো হচ্ছে, রিসার্চের ফলাফলগুলো নিয়ে এইখানে সব আলোচনা হয় এবং প্রতিটা সাবজেক্টের উপরে, কার্ডিওলজি, হেপাটোলজি, নেফ্রোলজি, জেনারেল মেডিসিন, ইনফেকশাস ডিজিজ, প্রতিটা সাবজেক্টের উপরে টপিক নির্ধারণ করা হয় এবং সেগুলোর আপডেটেড জিনিসগুলো উপস্থাপন করা হয়। স্যার, আমি একটু প্রসঙ্গক্রমে ঢুকতে চাই যে আমরা বাংলাদেশে সর্বাধুনিক জ্ঞান অর্জন করতে তো আসলে চাই, সব ডিসিপ্লিনের চিকিৎসকই আছেন। আমরা খুব সহজেই হয়তো রোবোটিক সার্জারি নিয়ে আলোচনা করছি, এআই নিয়ে আলোচনা করছি, কিন্তু এই প্রযুক্তিগুলো মানে বাংলাদেশে অ্যাডপ্ট করবার ক্ষেত্রে আসলে আমরা কতটুকু মানে সেই জায়গাতে পৌঁছেছি, বা এটি নিয়ে এক ধরনের বিভ্রান্তিও আছে কিনা? আপনি যেটি বলছিলেন যে আপনি বলতে চান না, কিন্তু এআই নিয়ে এক ধরনের বিভ্রান্তি তো অবশ্যই রয়েছে তথ্য পাওয়ার ক্ষেত্রে বা ওভার তথ্য নেবার ক্ষেত্রে। মানে এই সংকটগুলো কি, যদি একটু বলেন, মানে কি আসলে এই গবেষণাতে তুলে ধরা হয়েছে? এখন আমাদেরকে এই ব্যাপারে বিশেষ করে এটাকে ট্যাকেল করার জন্য একটা কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে। আচ্ছা, কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে হবে, আদারওয়াইজ এই রোগীদের চিন্তাভাবনা, ধারণাগুলোকে নিবৃত্ত করা যাবে না। আচ্ছা। যেমন ধরেন একজন মানুষ, তার কোমরে ব্যথা,
কিন্তু ম্যাক্সিমাম মানুষের ধারণা কোমরেই মনে হয় কিডনি দুটো অবস্থান করে, জি, এবং তারা এই ব্যাপারে অনেক লেখাপড়া করে আসে, আচ্ছা, অনেক কিছু সার্চ করে অনেক কিছু নিয়ে তাই ব্রেন সেট হয়ে আসছে সে কিডনি রোগে আক্রান্ত। এখন আমি যদি তার হিস্ট্রি শুনে এক্সামিন করে বুঝি যে এটা কিডনি ডিজিজ নয়, তাহলে তার যে এই প্রিঅকুপেশন, সে কিডনি ডিজিজে ভুগছে, সে একটা আতঙ্কে আছে, সেটাকে রিভার্ট করে তাকে বুঝিয়ে আনাটা অনেক সময় মুশকিল হয়। এবং এই সমস্ত ক্ষেত্রগুলোতে আমাদেরকে অনেক ধৈর্য সহকারে তাদেরকে বুঝিয়ে নিতে হবে। মানে তাহলে এআই এর এই বিড়ম্বনাটা কোথায় স্যার, আমি সেটা বলছি। ইজি অ্যাভেলেবিলিটি এবং এই সমস্ত জিনিসগুলো সব কিছু কিন্তু মেডিকেল টার্মে দেওয়া হয় না, আবার অনেক কিছু মেডিকেল টার্মে দেওয়া হয়। সব কিন্তু রিসার্চের কথা নয়, সব কিন্তু পাঠ্যপুস্তকের এটা ব্যাপার কি স্যার নয়। শিক্ষিত মানুষগুলো তো একই কাজ করছেন, শিক্ষিত মানুষগুলো নিয়েই তো আরো বেশি বরং সমস্যা বেশি হচ্ছে, সমস্যা হচ্ছে। তাদেরকে নিয়েই তো সমস্যা হচ্ছে। বেশি সমস্যা। ইভেন আপনি একটা মেডিসিন দিবেন, রাইট, এই মেডিসিনটা নিয়ে সে রিসার্চ করবে, পড়বে, সেখানে হয়তো একটা সাইড ইফেক্টের কথা আছে, সেটি হয়তো আপনার এই সাইড ইফেক্টটা হয়তো সারা বিশ্বে রিসার্চ করে দেখা গেছে একজনের হয়েছে, কিন্তু লিস্টে ওইটাও উল্লেখ আছে, মনে করেন এটা। আবার কমনলি 10 জনে খেলে 9 জনের মধ্যে হয়, যেমন কোনো একটা ওষুধের সাইড ইফেক্ট হলো ভমিটিং কিংবা নশিয়া। আবার এমন একটা রেয়ার কন্ডিশন আছে যেটাতে আপনার ইডিওসিনক্রেটিক ইফেক্ট হতে পারে। এখন ওই কেসটা নিয়ে সে বিব্রত থাকে এবং সে সেই ওষুধটা অনেক সময় খায় না। আমরা প্রেসক্রিপশন করেছি, পরবর্তীতে সে আসে, স্যার আমার তো কোনো উপকার হয়নি। হিস্ট্রি নিয়ে গিয়ে শুনি যে সে ওষুধগুলো খায়নি। কেন খায়নি? যে স্যার এটা তো এরকম সাইড ইফেক্ট শুনে আমি এই ওষুধটা খাইনি। তাহলে এখন বুঝেন যে আমাকে তাকে কিভাবে মোটিভেট করে এখানে ওষুধটাকে নেওয়ার যিনি জন্য। গবেষণাটি প্রকাশ করেছেন তিনি এখানে সমাধানের পথ কি বলেছেন? সমাধানের পথ বলেছেন, ইউ উইল হ্যাভ টু ডেভেলপ এ গুড স্কিল ইন কমিউনিকেশন। আচ্ছা, হ্যাঁ, কমিউনিকেশন, তাকে তার কথাগুলোকে অ্যাকসেপ্ট করে, তাকে রাগান্বিত না করে, আশাহত না করে, তার মধ্য থেকেই আমি আমার পয়েন্টটাকে তুলে ধরতে হবে। স্যার বাংলাদেশের পার্সপেক্টিভে সবথেকে বড় সংকট কিন্তু এখানেই, তিনি বিভ্রান্ত মন নিয়ে আসছেন, আবার যিনি সহজ সুন্দর মন নিয়ে আসছে তাকেও আমরা সময় কিন্তু দিতে পারছি না। আপনি যদি ইবনে সিনার কথাও বলেন, ইবনে সিনা হয়তো আপনাকে লিমিট দিচ্ছে না আপনি কতজন রোগী দেখবেন। আবার একটা কর্পোরেট হাসপাতাল হয়তো একটা লিমিট দিয়ে ফেলছে যে আপনি 28 জনের বেশি দেখতে পারবেন না। আপনি যখন সরকারি হাসপাতালে আসছেন তখন হয়তো আপনি একসঙ্গে 200 জন রোগীকে দেখছেন। এই যে মিসম্যানেজমেন্টের মধ্যে মানে এখানে আসলে আইডিয়াল প্র্যাকটিসটা কি হওয়া উচিত? আইডিয়াল প্র্যাকটিস তো অবশ্যই যে কথাটা বলেছেন জি, তার ফিক্স থাকবে যে আমি এতজন রোগী দেখব, এত ঘন্টা আমার প্র্যাকটিস টাইম, এইটাই হওয়া উচিত। কিন্তু আমাদের কি অত বিশেষজ্ঞ ডাক্তার আছে? অতগুলো কি প্রতিষ্ঠান আছে? আমি শুধু ঢাকা শহরটাকে নিয়ে বিবেচনা করলে তো হবে না। সারা বাংলাদেশ চিন্তা ঢাকা শহরে প্রতি গলিতে হসপিটাল আছে, কিন্তু সারা বাংলাদেশের কথা যদি চিন্তা করেন আপনি, কারা চালাচ্ছে? কোয়াকরা চালাচ্ছে। বটেই। ইভেন এমন হয় যে আমরা একটা বিশেষজ্ঞ ডাক্তার, একজন প্রফেসর একটা ওষুধ লিখেছে, সেই ওষুধটা দোকানে গেলে ওই দোকান যে ফার্মাসিস্ট না, কিন্তু ওষুধের দোকান যে ওষুধ বিক্রয় করছে, সেল করছে, দোকানদার, সে হয়তো একটা মন্তব্য করে ফেলে, এই ওষুধটা তো ঘুমের, এই ওষুধটা তো এই কাজের, মাথা গরম, এটা তো আপনি এই সমস্যা হবে, সে তাকে কিছু ইনফরমেশন দিয়ে দেয়, অথবা তিনি নিরক্ষর হওয়ার কারণে এটা ভুল ওষুধ নির্বাচন করে দিচ্ছেন। অনেক সময় ভুল করে, অনেক সময় ওই ওষুধটাকে নিবৃত করে, তার অনেক সময় বলে এটা খেয়েন না, এমন রোগী আমরা অথবা একটা কম মানের নিম্নমানের ওষুধকে বিকল্প হিসেবে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে তো আছে, মুনাফার ব্যাপার আছে, জি, যে একই প্রাইসের জিনিস সে কিন্তু বেশি মুনাফা লাভের জন্য একই প্রাইসে কিন্তু বিক্রি করছে। স্যার এই যে তথ্য আপনারা নিচ্ছেন বা এই যে নতুন নতুন টপিক আপনাদের সামনে আসছে, আমরা তথ্য নিব কেন? আমরা তো প্রতিদিনই দেখছেন, সেই রুট লেভেল থেকে এই প্রফেসর হয়েছি। আমরা উপজেলায় চাকরি করেছি, সাব সেন্টারে চাকরি করেছি, এগুলো সমাধান কি? থানা লেভেলে, জেলা লেভেলে চাকরি করে তারপরে আমরা প্রফেসর হয়েছি। আমরা তো এগুলো সব জানি। সমাধান কি স্যার, কি মনে হয়? সমাধান এখানে সচেতনতা, শিক্ষা, জি, এবং দায়িত্ববোধ, মানবতাবোধ, এগুলো যদি থাকে তাইলে সমাধান হবে, এবং আপনি আমি করাতে পারবো না। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা।
আরোগ্য নিকেতনের এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডাক্তার গৌতম কুমার আচার্য, স্যারের পরিচয় সহযোগী অধ্যাপক, যশোর মেডিকেল কলেজ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম। মেডিসিন ডিসিপ্লিনের আন্ডারে যত রোগ আছে, যশোর অঞ্চল কি একই রকম, নাকি কিছু রোগ ওইদিকে বাড়তি বা কিছু রোগ বেশি হয়, এরকম কোনো বিষয় আসলে আছে কিনা? বেসিক্যালি বাংলাদেশ আসলে অনেক ছোট একটা দেশ, আমরা জানি। এখানে যদি আপনি দেখেন যে রোগের মানে যে ইয়েটা প্রিভ্যালেন্স যেটা আমরা বলি, সেটা কিন্তু মোটামুটিভাবে একই রকম বলা যায়। যদি স্পেসিফিকভাবে বলতে চান সেক্ষেত্রে হয়তো আপনার পার্বত্য চট্টগ্রাম যেমন ম্যালেরিয়ার জন্য বিখ্যাত, বা আপনার হয়তো ময়মনসিংহের রিজিয়ন যেটা আছে, বা উত্তরবঙ্গ আমাদের যেরকম কালাজ্বরের জন্য বিখ্যাত, সেই হিসাব করলে তাছাড়া আপনার রোগের যে প্যাটার্ন, সে প্যাটার্নটা কিন্তু আমাদের অল ওভার যে বাংলাদেশে যে চিত্রটা ফুটে ওঠে একই রকম মোটামুটি আমরা বলতে পারি। আরোগ্য নিকেতনের এই পর্বে আমরা প্রথম দিকে আসলে রোগীর মনস্তত্ত্ব নিয়ে অনেক কথা বলছিলাম, নানান বিষয় আপনি বোধহয় শুনেছেনও। আমি জানতে চাই যে এই যে যশোর অঞ্চলের মানুষের মানে এই যে সীমানা পার হয়ে ভারতে চলে যাওয়া কিংবা একটি বড় গোষ্ঠীর ঢাকার দিকে চলে আসার যে প্রবণতা, মানে এটি কতটা প্রকট, বা তারা কি মনে করেন যে যশোরে আমার চিকিৎসা হচ্ছে না, এটি মনে করেন, নাকি আসলে এটি নিয়ে এক ধরনের রোগ বাড়িয়ে তুলবার ব্যাপারও আসলে ঘটে যায় কিনা? অবশ্যই যখন আপনি ডিলে করবেন কোনো রোগে, তখন ট্রিটমেন্ট পেতে ডিলে হবে, তখন কিন্তু অবশ্যই রোগের প্রবণতা বাড়ানো সেটা কিন্তু একটা থেকে যায়। এখন আপনি যেটা বললেন যে ঢাকামুখী বা আপনার আমাদের হেলথ ট্যুরিজমের যে কথাটা তুললেন, সেটা অবশ্যই আপনার সারা বাংলাদেশ, এটা কিন্তু শুধু যশোর অঞ্চলের না, আমরা যেটা দেখতে পাই এটা সারা বাংলাদেশ ব্যাপী। সীমান্তবর্তী অঞ্চলের মানুষ বেশি প্রবণ, একটু বেশি প্রবণ, হয়তো অ্যাভেলেবিলিটির জন্য বা যোগাযোগের জন্য বা হয়তো টাইম সময় সাশ্রয়ের জন্য হতে পারে, কিন্তু আমাদের ওখানেও তার ব্যতিক্রম নয় আর কি। তো এটা আসলে অনেকগুলো কিন্তু আসলে নিয়ম ফ্যাক্টর কিন্তু কাজ করে। শুধু যে পেশেন্ট, শুধু যে ডক্টর, শুধু যে আসলে শুধু মানে শুধু পেশেন্টকেও দোষ দিব না, শুধু ডাক্তারকেও দোষ দিব না, এটা আসলে একটা উভমুখী আমি মনে করি আর কি। এখন আপনাকে জানতে হবে, একজন পেশেন্ট হিসাবে আপনার অধিকারও জানতে হবে, বা একজন ডাক্তার হিসাবেও পেশেন্টের প্রতি কতটুকু আমার আছে সেটাও আমাকে জানতে হবে। কিন্তু একজন রোগী যদি না জানতে পারে যে আমি কোথায় গেলে সুস্থ হব, সেটাও কিন্তু একটা ব্যাপার আর কি। তো এটা আমি বলবো যে একজন রোগী যদি সুন্দর জায়গা মতো সুন্দর রোগ, যে রোগ সে যদি সুন্দর মতো জায়গায় পৌঁছাইতে পারে, সে কিন্তু সঠিক চিকিৎসা পাবে। 2 নম্বর কথা হচ্ছে যে আপনার লজিস্টিক কিছু সাপোর্ট কিন্তু আপনার চিন্তা করতে হবে সারা বাংলাদেশে। এখন লজিস্টিক সাপোর্ট আপনি যদি দেখেন ক্যাপিটাল সিটি ঢাকার যে সুযোগ সুবিধা, সেটা কিন্তু অন্য জেলা শহরগুলো দিতে পারবে না, যে কারণে হয়তো আমাদের কিছু পেশেন্ট পাঠাতে হয়। কিন্তু যখন রোগীরা আসে তখন তো আসলে আমাদের কিছু করার থাকে না। কিন্তু এটা নির্ভর করবে রোগীর আপনার। এই যে সরকারি মেডিকেল কলেজে আপনি কাজ করেন, আমরা আমাদের টেলিভিশনের পক্ষ থেকে প্রায় 32টা জেলাতে সফর করেছিলাম। একসময় আমরা দেখেছি যে 30-40% পর্যন্ত জনবল ফাঁকা। যশোর অঞ্চল এই জায়গায় কি অবস্থায় আছে, বা আপনারা কতটা বিড়ম্বনার ভিতরে পড়েন এই সেবা দিতে গিয়ে, সাধ্য থাকার মানে ইচ্ছা থাকার পরেও? আসলে যশোর মেডিকেল কলেজ এখনও বিল্ডিংটা এখনও মানে কাজ শুরু হয় নাই, যেটা একটা সময় সবচাইতে বড় বিড়ম্বনার আর কি। হয়তো খুব অনতি বিলম্বে শুরু হবে, হইলে তখন হয়তো আরও কিছুটা সুবিধা আমাদের লোকজন পাবে, আমাদের এলাকার যে লোকজন আছে অবশ্যই পাবে বলে আমি আশা করি, আমাদের যখন মেডিকেল কলেজ ফুল ফ্লেজেডে চলা শুরু করবে আসলে। আচ্ছা, এই যে মহাসম্মেলন, বাংলাদেশের সমস্ত বলা যায় যে মেডিসিন বিশেষজ্ঞ বা অন্য কিছু ডিসিপ্লিনের বিশেষজ্ঞরা এখানে আসছেন, মানে এটি একজন চিকিৎসক হিসেবে আপনাকে কতভাবে উপকৃত করে? আবার একই সাথে মেডিকেল সায়েন্স যেভাবে ক্রমাগত ডেভেলপ করছে, প্রতিদিনই বলা যায় নতুন নতুন তথ্য, মানে এটি কি আসলে তার সঙ্গে তাল মিলিয়ে চলাটা আসলে কতটা কঠিন হয়ে যায়? অবশ্যই যে কোনো সম্মেলন, যে কোনো তথ্য, এবং আমরা যারা মেডিসিনে স্পেশালিস্ট হিসাবে আছি, বিশেষজ্ঞ, তাদের কিন্তু এখানে তথ্যর প্রয়োজন আছে। নতুন নতুন তথ্যপত্র কিন্তু বিনিময় হয় একমাত্র সম্মেলনের মাধ্যমে। এবং এই যে আজকে একটা মহাসম্মেলন মেডিসিন পরিবারের, আমি বলবো মেডিসিন পরিবারের, সেটা অবশ্যই উপকৃত হব আমরা যারা প্রান্তিক শ্রেণীর বা মানে জেলা শহরগুলোতে কাজ করি। অনেক সময় হয়তো আপডেট নলেজটা আমরা জানি না, কিন্তু এইসব সম্মেলনগুলোতে আসলে দেখা যায় দেশি বিদেশি যারা বক্তা আছে তারা নতুন নতুন তথ্যপত্র নিয়ে আসছে, এবং সেটা অবশ্যই আমাদের জন্য উপকারের বিষয় বলে আমি মনে করি। আর এই কনফারেন্সগুলো যখন আপনারা বিদেশেও বিভিন্ন কনফারেন্সে যান, বা বাংলাদেশে আসলে যেভাবে আয়োজন হয়, মানে ওই মানের কনফারেন্সগুলো আসলে আয়োজন আমরাও করতে শিখে গেছি কিনা, কোনো পার্থক্য খুঁজে পান?
আচ্ছা, আপনাকে আমি বলে রাখি মানে হচ্ছে যে আমি এই পর্যন্ত বাইরেই যদি বলি বাইরে 8টা পেপার প্রেজেন্টেশন করেছি। আচ্ছা, বরং লোক সমাগমের দিক থেকে আমাদের এখানে আসলে বেশি, অনেক বেশি। এবং বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তের থেকে যে স্পিকাররা আসে সেটাও আমি কোনো অংশে কম বলবো না। আর আমরা এখানে যেগুলো প্রেজেন্টেশন যেগুলো হয় অবশ্যই এগুলো আপডেটেড প্রেজেন্টেশন হচ্ছে। এবং এখানে আসলে তুলনা করলে আমি বলবো যে মানে বিশ্বের মানে অন্য অন্য কর্নারে যেমন হচ্ছে যে সম্মেলনগুলো হচ্ছে তার চাইতে কোনো অংশে আমরা কম নয় আমি মনে করি, হচ্ছে না। কম নয় আর কি। আচ্ছা, আরেকটি জানতে চাই যে হচ্ছে যে সুপার স্পেশাল সাবজেক্টগুলো বাড়ার সাথে সাথে মানুষের মধ্যে কি আসলে সেই ডিসিপ্লিনগুলোতে চলে যাওয়ার আগ্রহ বেশি? মানে ইন্টারনাল মেডিসিনের কাছে আসার যে দরকার, শুরু থেকে যে চিকিৎসা এখান থেকে শুরু করা দরকার, সেই প্রবণতা মানুষের মধ্যে আসলে কমছে কিনা আপনার কাছে কি মনে হয়, বা এতে আসলে রোগীও ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? দেখেন, এই বিষয়টা যদি আপনাকে আমি বলি, সাপোজ আপনার মাথা ব্যথা, আপনার মাথা ব্যথা শুধু কিন্তু মাথার জন্য হচ্ছে না, কিন্তু আমি তো নিউরো মাথায় নিয়ে ফেলছি। রাইট। এখন একজন ইন্টার্নিস্ট বা একজন মেডিসিন বিশেষজ্ঞ সে কিন্তু চিন্তা করবে সমস্ত বিষয়গুলো নিয়ে। বটে। যখন সমস্ত বিষয়গুলো নিয়ে চিন্তা করবে তখন কিন্তু আপনার তার রোগ নির্ণয়ের যে প্রবণতা এটা অনেক বেড়ে যাবে কিন্তু। কারণ একজন সুপার স্পেশালিস্ট সে তার নিজের সাবজেক্ট ছাড়া চিন্তা করার প্রবণতাটা কম। কিন্তু আমি যখন একজন মেডিসিন বিশেষজ্ঞ আমি চিন্তা করব কিন্তু এই মাথার ব্যথা তার চোখের জন্য হচ্ছে কিনা, কানের জন্য হচ্ছে সুপার কিনা। স্পেশালিটির একজন কেনই বা করবেন না, সেটিও তো প্রশ্ন আমার। এখন এটা কিন্তু তাকে ওইভাবে, এটা পৃথিবীর সব, এটা কিন্তু আমাদের দেশে না, শুধু সব জায়গায় সুপার স্পেশালিস্ট মানে কনফাইন্ড থাকেন আর কি ওই এই কনফাইন্ড থাকার জন্যই কিন্তু মিস হওয়ার, ডায়াগনোসিস মিস হওয়ার জন্য। এবং এখানেও রুগীর কিন্তু আমি বলবো এখানে রুগীর কিছুটা ভুল থেকে যায় যদি আমাকে জিজ্ঞাসা, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কারণ হচ্ছে আমি যদি একজন সুপার স্পেশালিস্টের কাছে রুগী হিসাবে যাই আমাকে বুঝতে হবে যে এটা একজন ইন্টার্নিস্টের কাজ বা মেডিসিন বিশেষজ্ঞের কাজ নাকি সুপার স্পেশালিস্টের কাজ। মাথা ব্যথায় মানেই যে ব্রেন টিউমার হবে এমন কোনো কথা নাই, মাথা ব্যথা কিন্তু চোখের জন্য হতে পারে। তাইলে আপনার সেদিকটাও আপনার চিন্তা করে আসতে হবে যে আপনার এই মাথা ব্যথাটা কেন হচ্ছে। তো একজন সুপার স্পেশালিস্ট সে কিন্তু তার সমস্ত বিদ্যা বুদ্ধি কিন্তু কেন্দ্রীভূত, কিন্তু একজন মেডিসিন স্পেশালিস্ট সে কিন্তু আপনার পায়ের থেকে শুরু করে মাথা পর্যন্ত চিন্তা করবে যে এই ব্যথাটা কেন। তাহলে আপনার মানে চিন্তার যে ওয়াইডনেসটা সেটা কিন্তু একজন মেডিসিন স্পেশালিস্ট বা মেডিসিন বিশেষজ্ঞরই থাকা। এই একটা বছরে আপনারা যে মহাসম্মেলনে অংশ নেন, এটা ছাড়াও যদি সারা বছরের রোগের প্যাটার্ন বা ট্রিটমেন্ট যা কিছু বলি না কেন, আপনারা সব থেকে কী নিয়ে সব থেকে বেশি চ্যালেঞ্জের মধ্যে থাকেন বাংলাদেশে? আসলে সবসময় তো অ্যাকিউট এমার্জেন্সি যেটা মানে এটা তো থাকবেই, এটা সারা বিশ্বে যেরকম আছে আমাদের দেশেও আছে। তারপরেও যে করনিক রোগগুলো আছে সেটার কিন্তু প্রবণতা কোনো অংশে কম নয় আর কি। তো সেই বার্ডেনটা আপনি যদি কমাইতে পারেন তো দেখা যাবে যে আপনি করনিক কেয়ার দিতে হবে, সাথে সাথে অ্যাকিউট কেয়ার যেগুলো আছে মানে অ্যাকিউট এমার্জেন্সি কেয়ার যেগুলো আছে সেগুলোও কিন্তু পাশাপাশি থাকবে আর কি। তো এমার্জেন্সির পাশাপাশি যখন করনিক কেয়ারগুলো আপনি সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন সেটার জন্য বেড অকুপেন্সিও কমে যাচ্ছে, হসপিটালের লোডও কিন্তু কমে যাবে। এবং সেটা কিন্তু একটা সুন্দর বিষয় হচ্ছে যে করনিক কেয়ারগুলো যখন পেশেন্ট কিন্তু আপনি আউট পেশেন্ট বেজ হিসাবে ট্রিটমেন্ট দিতে পারবেন তখন কিন্তু হসপিটাল লোড অনেক কমে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার। ধন্যবাদ আপনাকেও, ভালো থাকবেন। আরোগ্য নিকেতনের এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আপনাকে। এই কনফারেন্স তো নানাভাবে চিকিৎসকদের উপকৃত করছে, বিশেষ করে রোগীদের সুরক্ষার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করছে। আপনার কাছে এই কনফারেন্সের কোন দিকটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়? প্রথম হচ্ছে যে এই কনফারেন্সটা হচ্ছে মেডিসিনের একটা কনফারেন্স। তো মেডিসিন অনেক পুরনো একটা সাবজেক্ট। এই সাবজেক্ট থেকে আসলে এটা আমরা মাদার সাবজেক্ট বলতে পারি। এখান থেকে বিভিন্ন সাবজেক্টের কিন্তু মানে উদ্ভব হয়েছে আর কি। তো আমরা যদি বলি যে মেডিকেল সায়েন্সের সবচেয়ে বড় ডিগ্রি কোনটা, ডেফিনেটলি ইটস MBBS, ব্যাচেলর ডিগ্রি। এবং এটাকে কিন্তু আমরা এইটা পাশ করার পরে কিন্তু আমরা রেকগনাইজড হই অ্যাজ এ ডক্টর হিসাবে। এবং মেডিসিনের যে সাবজেক্টটা পড়ানো এখানে কিন্তু প্রত্যেকটা কার্ডিওলজি, নিউরোমেডিসিন, রেসপিরেটরি মেডিসিন সবগুলোই কিন্তু পড়ানো হয় এবং মেডিসিনের ডাক্তাররাই কিন্তু এগুলো পড়ান।
তো পরে কিন্তু এগুলো সাবজেক্টগুলো ভাগ হয়ে যায়, ভাগে বিভিন্ন ডিসিপ্লিন এগুলো হ্যান্ডেল করেন। প্রত্যেকটা কন্ডিশনের অ্যাটলিস্ট 60% আমরা বলতে পারি যেটা মেডিসিন কিন্তু কাভার করতে পারে। সো একজন ইন্টার্নিস্ট হিসাবে আমরা সবসময় মনে করি যে কোনো বিষয়ের, সেটা মেডিসিন হোক বা কার্ডিওলজি হোক, রেসপিরেটরি মেডিসিন হোক বা নিউরো মেডিসিন, ইভেন কিডনি রোগের মতো অ্যাটলিস্ট 60% রোগের চিকিৎসার জন্য একজন ইন্টার্নিস্ট করে থাকে। ফলে সোসাইটি মেডিসিনে যখন আমরা কোনো সেমিনার করি বা যখন সেমিনারে অংশগ্রহণ করি, তখন আমরা এই বিগত 1 বছরে বিশেষ করে এই ফিল্ডগুলো আমি আগে মেনশন করলাম, সেখানে কী কী ডেভেলপমেন্ট হয়েছে, চিকিৎসার কী কী বা বিজ্ঞানসম্মত কী কী প্রমাণ আমরা পেয়েছি হাতে, সেগুলো আমরা দেখার চেষ্টা করি এবং সেগুলো থেকে আমরা কিভাবে রোগীর কল্যাণে সেইটার অ্যাপ্লিকেবল পার্টটা, দ্যাট ইজ ট্রিটমেন্ট পোর্শন এবং ডায়াগনোসিস যে অ্যাপ্লিকেবল পার্টটা নিতে পারি, সেই জায়গাটা কিন্তু সবসময় আমরা ফোকাস করি সোসাইটি অফ মেডিসিনে। ফলে মেডিসিনে যখন আমরা কোনো কনফারেন্সে আসি, পার্টিকুলারলি আমরা সবাই খুব আগ্রহ নিয়ে বসে থাকি যে কখন এটা হবে, পুরো বছরের সমস্ত সাবজেক্টের সবগুলো একটা অংশ আমরা পাবো। কিন্তু আমি যদি যেটা মনে করতাম এটা কার্ডিওলজি কনফারেন্স, তাহলে আমি কার্ডিওলজির একটা অংশ আমরা পেতাম। আমি যদি মনে করি বা একটা রেসপিরেটরি মেডিসিনের কনফারেন্স, সেখানে এটা এসেন্স পেতাম। কিন্তু টোটাল এসেন্স যদি আমি পেতে চাই, ইন টোটাল যদি আপনি পেতে চান, সেক্ষেত্রে আমি এখনও মনে করি যে আমরা সোসাইটি অফ মেডিসিনের বিকল্প এখনও আমি অ্যাটলিস্ট ভাবি না। তো একটা অংশ আমি সকালের সেশনে ছিলাম, আমার খুব ভালো লাগছিল, সেটা হচ্ছে যে আমরা হার্ট ফেলিয়ার নিয়ে একটা সেশন ছিল, যেখানে বাংলাদেশের 2জন অধ্যাপক এবং রাজ্য থেকে আসা একজন ডাক্তার আসিফ ও বক্তব্য দিচ্ছিল। তো হার্ট ফেলিয়ারকে আমরা যে 2 ভাগে ভাগ করে ফেলি, তো একটা হচ্ছে হার্ট ফেলিয়ার উইথ প্রিজার্ভ ইজেকশন ফ্র্যাকশন, হার্ট ফেলিয়ার উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, দুটো মূলত মিড রেঞ্জ একটা আছে। তো এইটার উপরে বক্তব্য খুব ভালো লাগছিল। একটা মানুষের বয়স 60 বা তার অ্যাবাভ হলে তাদের ডায়াস্টলিক হার্ট ফেলিয়ার বা প্রিজার্ভেশন ফ্র্যাকশনের সংখ্যাটা অনেক বেশি বৃদ্ধি পায়, সেটা আমরা জানলাম। জানার পরে এটা যে ইম্প্যাক্টটা কী অন দ্য সোসাইটি, সেটা আমরা জানলাম। তো একটা মানুষ যদি ওবেসিটি হয়, তার এটা হয়, ডায়াবেটিস পেশেন্ট যদি হয় তার হয়, খাদ্যাভ্যাস খারাপ থাকে তার হয়, কিডনির সমস্যা যদি থাকে তাদের সমস্যা হয়, থাইরয়েডের সমস্যা হয়, আয়রনের মেটাবলিজম যেটা কমন সেখানেও সমস্যাগুলো হচ্ছে, ইভেন প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশনগুলো হচ্ছে। তাহলে সেগুলোর মাধ্যমে কিন্তু এই হার্ট ফেলিয়ারটা ইউজুয়ালি চলে আসে। ইভেন আমরা জানি যে যত বয়স বাড়ে তত আমাদের শরীর স্টিফ হয়ে যায়, হার্টও স্টিফ হয়ে যায়, সেটাও হার্ট ফেলিয়ারটা আসে। কিন্তু আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যাদের এই ঝুঁকিটা আসলে বাড়ে, যেমন আমাদের চিকিৎসা কিন্তু অনেকটা ঢাকামুখী, সেক্ষেত্রে মানে চিকিৎসক হিসেবে আপনারা কতটা বিড়ম্বনার ভেতরে পড়েন লজিস্টিক সাপোর্টের কারণে? আমরা জেলা পর্যায় পর্যন্ত কিন্তু আমরা মোটামুটি কার্ডিওলজিস্টদের এনশিওর করা গেছে, বাংলা সরকার করেছেন, কিন্তু জেলা পর্যায়ের নিচে কিন্তু এগুলো খুব বেশি করা যাচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে সবচেয়ে কমনেস্ট যে টুলগুলা, একটা হার্ট ফেলিয়ার ডায়াগনস্টিকের, একটা হচ্ছে যে ইসিজি, একটা হচ্ছে এক্সরে, এই দুটা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুটো নর্মাল থাকে। একটা খুব রিসেন্ট বায়োমার্কার এসছে যেটা আমরা বলছি এন টার্মিনাল প্রো বিএনপি, এইটা 2-1টা বিভাগীয় শহরে হয় আর এই আমাদের ঢাকায় হয়, এবং এটা খুবই আমরা এখন বলি যে আমরা কার্ডিওলজির যারা অথরিটি, ইউরোপিয়ান হার্ট অ্যাসোসিয়েশন অথবা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, তাদের যে গাইডলাইন এটা অনুযায়ী প্রথম যে পরীক্ষাটা করা উচিত সেটা হচ্ছে এন টার্মিনাল প্রো বিএনপি, যেটাও কিন্তু ঢাকা শহরেই সব ল্যাবে অ্যাভেলেবেল না। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের লিমিটেশন অনেক আছে টু ডায়াগনোস অ্যান্ড ট্রিট দ্য দিস টাইপ অফ পেশেন্টস, রাইট? না, কিন্তু আমি বলছি যে আমরা যখন সর্বাধুনিক জ্ঞান নেয়ার চেষ্টা করছি এই কনফারেন্সগুলো থেকে, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে যখন আমরা এই সীমাবদ্ধতাগুলো দেখছি, ওই বাস্তবতায় চিকিৎসা কিভাবে চালিয়ে নিয়ে যাওয়া যায় এটি আলোচনাতে আসে কিনা? রাইট, এইটা অবশ্যই আলোচনাতে আসে। তাহলে আমরা প্রথমে যেটা বলছি যে আমরা কিন্তু সবসময় যে জিনিসটা দেখছি যে প্রথম হচ্ছে এপিডেমিওলজি, যে কথাটা বলি যে ইট ইজ দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিটারমিনেন্টস অফ দ্য ডিজিজ। যদি আমি এই কথাটা বলতে চাই, তাহলে একটা রোগ কোন শ্রেণীর মানুষের মধ্যে হবে এবং কখন হবে সেটা কিন্তু প্রথমে আলোচনা নিয়ে চলে আসি। তাহলে এই রোগটা কি এই গ্রুপের পেশেন্টের মধ্যে খুব কমন কিনা। যদি আমি ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে আসি, সে আমি কালাজ্বরের কথাই বলি। কালাজ্বর মানে কোথায় হতে হবে, যেখানে অবশ্যই মাটির ঘর থাকতে হবে, মাটির ঘরগুলো ফেটে যাবে, তার পাশে গরুর একটা গোয়াল থাকবে, সেসব জায়গায়, এবং ওই ধরনের স্যান্ডফ্লাই এখানে আসবে, সেখান থেকে কালাজ্বর হবে। তার মানে আই হ্যাভ টু গো টু দ্য হাইল্যান্ডস, পার্টিকুলারলি আমার গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর, এই বেল্টে আমাকে যেতে হবে। তার মানে আমি বারবারই বলছি একটা রোগের কিন্তু একটা ডিস্ট্রিবিউশন থাকে, এজ ডিস্ট্রিবিউশন থাকে, একটা প্লেস ডিস্ট্রিবিউশন থাকে, একটা সিজনাল ডিস্ট্রিবিউশন থাকে। তাহলে আমরা কিন্তু প্রথমে এটা আলোচনা করতে চাই, কারণ আমরা বারবারই বলছি যে আমাদের উদ্দেশ্যটা কি, আমরা
কম্পিটেন্স বেসড ডক্টর এবং কমিউনিটি ওরিয়েন্টেড। আমাদের কিন্তু বারবারই বলছি যে আমরা ইনভেস্টিগেশন বেসড ডক্টর তৈরি করছি না, আমরা তৈরি করছি দে আর দ্য কমিউনিটি ওরিয়েন্টেড কম্পিটেন্স বেসড ডক্টর। আমাদের প্রেজেন্ট যে কারিকুলামের উদ্দেশ্য কিন্তু এটাই। তো সেই জায়গাটা যদি তৈরি করতে হয়, তার মানে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে রুগী দেখতে হবে। আপনি অনেক রুগী যখন 100টা যদি হার্ট ফেলের রুগী দেখেন, আপনি বুঝে ফেলবেন যে 100টা রুগীগুলো ইউজুয়ালি এইটা নিয়ে প্রেজেন্ট করে, আলটিমেটলি তার ডায়াগনোস এইটা হয়। তাহলে এই গ্রুপটা যদি আসে, আমরা আমাদের স্ট্যাটিস্টিক্যাল ভাষায় বলি লাইকলিহুড রেশিও। তার মানে আমি ধরে নিব যে এই রুগীটার এই রোগটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অনেক ক্ষেত্রে আমরা ক্লিনিক্যাল ট্রায়ালেও চলে যায় যে ঠিক আছে, একদম কনফার্ম না করতে পারলেও রুগীকে তো আমি চিকিৎসা শুরু করতে পারি। এটা আমরা বলি এম্পেরিক্যাল ট্রিটমেন্ট। তার মানে আমরা চাই বাংলাদেশের যারা চিকিৎসক তাদের এম্পেরিসিজমটা ডেভেলপ করুক। ইমার্জেন্সি মেডিসিন, ফ্যামিলি মেডিসিন, জেরিয়াট্রিক মেডিসিন, এগুলোর ব্যাপারে আলাদা গুরুত্ব দিয়ে কোনো আলোচনা হচ্ছে কিনা, বা বাংলাদেশে কিন্তু আমরা এই আলোচনাগুলো একটু তুলনামূলকভাবে কম শুনে আমরা থাকি। কিন্তু এবার কিন্তু আমরা অ্যাকিউট মেডিসিনে কিন্তু আমরা ওয়ার্কশপ করেছি, হ্যান্ডস অন ট্রেনিং করেছি। আমরা যেটা করেছি যে অ্যাকিউট মেডিসিনের কিন্তু অ্যাকিউট মেডিসিন যতটুকু আলোচনা করা হোক তার থেকে বেশি দরকার ফিল্ডে দেখা। যেমন একটা রোগী হঠাৎ করে চেস্ট পেইন নিয়ে আসলো, তার তুমি কী করবে? তাহলে আমরা যদি চেস্ট পেইন ক্লিনিকে রোগীটাকে নিয়ে যাই, ঢাকা মেডিকেল কলেজ অ্যাকিউট মেডিসিন আমাদের ডিপার্টমেন্ট আছে, আমাদের ইউনিট আছে, আমিও আমার অ্যাডমিশনের দিন আমি যাই, সেখানে হাউ ইউ ম্যানেজ। অথবা একটা রোগী রক্ত বমি হচ্ছে, সেটার আলোচনা যত পরিমাণ আমরা যদি অনেক লোকের মধ্যে আলোচনা করি, সেটার থেকে যদি আমরা জুনিয়র লেভেলে যারা এগুলো ফেস করবে তাদেরকে নিয়ে যদি কাজটা করি, আমরা কিন্তু এই কাজটা করেছি অলরেডি। আর আরেকটা হচ্ছে যে জেনেটিক মেডিসিন নিয়ে কিন্তু এখানে আমাদের যারা অ্যাডভান্স, যেমন আমরা কিন্তু খুব অল্প কিছু হলে আমরা বলেছি যে আমাদের গড় আয়ুটা বেড়েছে, কিন্তু আমরা কিন্তু জেনেটিক পপুলেশনের উপরে খুব বেশি জোর দিতাম না। আপনারা জানেন যে এদের ড্রাগের সাইড ইফেক্ট বেশি হয়, ইফেক্ট প্রোফাইলগুলো একটু আলাদা, মাল্টিপল ডিজিজ থাকে, 4টা 5টা 6টা 7টা রোগ থাকে, তাদের আলাদাভাবে অ্যাড্রেস করা দরকার। এবং কেন জানি এদেরকে তাদের হসপিটালাইজেশন যেমন ফ্রিকোয়েন্টলি লাগে এবং দ্য ডিউরেশন হসপিটালাইজেশন অনেক বেশি হয়, ফলে এই গ্রুপটাকে কিন্তু আলাদাভাবে দেখতে হয়। তো যারা এটা নিয়ে অনেক আগে থেকে কাজ করছেন, অস্ট্রেলিয়ার কিন্তু একজন স্পিকার এসছেন, অলরেডি এখানে কিন্তু লেকচার দিয়েছেন। আমরা অলরেডি জেনেটিক মেডিসিন নিয়ে ঢাকা মেডিকেল কলেজে কাজ করছি, আমাদের ইউনিট আছে, আমরা কিন্তু এখানে রুগী পাঠাচ্ছি, আমরা কাজ করছি। তো একটা হচ্ছে যে একটা গ্রুপ অফ পিপল তৈরি করা, তারপরে হচ্ছে তাদের উৎসাহ তৈরি করা। কারণ আমরা দেখি সবাই কি হতে চায়, সবাই একটা মিরাকুলাস ট্রিটমেন্ট দিতে চায়, কিন্তু একটা সমন্বিত চিকিৎসা দিতে চায় না। যেমন আপনি চেস্ট পেন নিয়ে আসলেন, এটা এমআই অ্যানজিওগ্রাম করলেন, রিং লাগিয়ে দিলেন, রুগী ভালো হয়ে বাসায় চলে গেল, রোগীও খুশি, আপনিও খুশি। কিন্তু এখানে আমি কি আসলে কি ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে গেলাম কিনা? আমি যদি বলতাম যে না, এই রুগীটা আজকে মাঠে কাজ করে, আমরা অনেক মানে কাল্টিভেটরদের দেখিয়েছি, সে অনেক বেশি পান্তা ভাত খায়, ফলে পান্তা ভাত থেকে তার টিজি লেভেলটা বাড়ে এবং আর্লি এজে তার হার্ট অ্যাটাক হয়, অনেক বেশি স্মোক করে এবং যে সিগারেটটা শেখাটা বিড়ি, সো তার কন্টেন্ট অনেক বেশি থাকে। তাহলে কি আমি ওইখানে ইন্টারভিন করলাম কিনা? বা হার্ট অ্যাটাক হওয়ার পরে রুগীটা হার্ট ফেলিওর ডেভেলপ করলো, গরিব মানুষ আর চিকিৎসা করতে পারে না, তার আলটিমেটলি কোনো উপজেলায় অথবা জেলা হাসপাতালে হার্ট ফেলিওরে যায়, সেখানে তো আমরা কার্ডিওলজিস্ট দিতে পারছি না। তাহলে সেই জায়গাগুলোয় কীভাবে আমরা অ্যাড্রেস করতে পারি? আমরা কিন্তু ওইটাকেই অ্যাড্রেস করছি আসলে। কিন্তু স্যার জানতে চাই যে কিডনি রোগ বা অন্যান্য রোগের ক্ষেত্রে যাদের একাধিক রোগ নিয়ে আছেন, যেক্ষেত্রে পলিফার্মেসির ঘটনাগুলো ঘটে যায়, সেক্ষেত্রে আপনারা যেমন ইন্টিগ্রেটেড ট্রিটমেন্টের কথা বলছেন, কিন্তু সেটি কি আসলে ফলো করা হয় কিনা বাংলাদেশে, বা এটি ফলো করার জন্যে সোসাইটিও আসলে কিভাবে এটা এমফাসিস করতে পারে? এটা খুবই পার্টিনেট একটা কোশ্চেন, বিকজ আমার মনে হয় যে প্রবাবলি কিডনি ডিজিজ আমরা মহামারী আকারে বাংলাদেশে দেখা দিয়েছে। এক যুগে আমরা 2 কোটির বেশি রোগী বেড়েছে বলছি আর কি আমরা অনেক বেশি। এবং আমি যখন ছাত্র, তখন ঢাকা মেডিকেল কলেজের আমি ছাত্র, এখানে মাত্র 2টা ডায়ালিস মেশিন ছিল, হিমোডায়ালিস মেশিন, এবং মাত্র মানে 3-6টা সেশন হতো, এবং তখনও রুগী এত পাওয়া যেত না। তখন কিছু রুগীকে পেরিটোনিয়াল ডায়ালিস দেওয়া হতো। এখন ঢাকা মেডিকেল কলেজে 35টার উপরে বোধহয় মেশিন, এবং সেখানে 24 আওয়ার্স অলমোস্ট কাজ হয়, তারপরও আমরা ডায়ালিস শেষ করতে পারছি না। তো প্রথম কথা হচ্ছে আমরা প্রথম যে চিন্তা করি, ডিজিজের স্পেকট্রাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যদি আমরা এখন বলি যে আমি আমার মেডিসিন ইউনিট থেকে যদি ডায়ালাইসিসের ইন্ডিকেশনগুলো খেয়াল করি, তাহলে কোন রুগীগুলো ডায়ালাইসিস লাগছে, আমি যদি 1 মাসের দিকে তাকাই, একটা হচ্ছে কমন, যেটা সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, এটা একটা ইন্ডিকেশন, এবং তারও কিন্তু পার্টিকুলার ইন্ডিকেশন আছে যে আমি এই ফিল্ডে গেলে আমি তাকে একটা মেইনটেনেন্স হিমোডায়ালিসিস দিব। কিন্তু আমি যদি একটু জায়গায় চলে আসি যে এখন সেপসিসের পরিমাণ বেড়েছে,
প্রচুর পরিমাণে পেশেন্ট ইনফেকশন হচ্ছে এবং অনেক ক্ষেত্রে আমাদের মোস্ট অফ দ্য ইনফেকশনে কিন্তু যে ড্রাগগুলো আমরা ইউজ করছি সে কাজে ড্রাগগুলো লাগছে না। রেজিস্ট্যান্ট। এবং আমরা এটাও দেখেছি যে গ্রামে একটা রুগীর 1 গ্রাম বা 2 গ্রাম সেফট্রাক্সন নেওয়ার পর সে আর চিকিৎসা নিচ্ছে না, আবার রুগীটার সেপসিসের কারণে একটা গ্রুপ অফ পেশেন্টের কিডনি ফেলিয়ার হয়ে যাচ্ছে। একটা গ্রুপ আরেকটা আমরা পাচ্ছি পেশেন্ট প্রচুর পরিমাণে যারা ইমোশনাল ডিস্টার্বেন্স বা যে কোনো কারণেই হোক অথবা ডিউ টু সাম আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে তাদের কিন্তু একটা আত্মহত্যার প্রবণতা অনেক বেশি বেড়েছে এবং তারা জেনে ফেলেছে যে কিছু পয়জন যেগুলো খেলে খুব সহজেই মারা যায়, আমরা চিকিৎসা করতে পারবো না। একটা গ্রুপ কথা না বললেই হবে না, সেটা হচ্ছে যে এক্সেসিভ আরবানাইজেশন। জি, আমরা কিন্তু আরবানাইজেশন করতে চাইনি, আমরা কিন্তু চেয়েছি যে আমরা গ্রামের পরিবেশ থাকতে চাই। আপনারা বোধহয় দেখেছেন রিসেন্টলি যে আমরা মানে রাসেল ভাইপারের কথা বলি, রাসেল ভাইপার কিন্তু মানিকগঞ্জ থেকে পুরো এলাকায় সে তাণ্ডব চালিয়েছে। কেন? বিকজ তার ন্যাচারাল হ্যাবিটেটটা আমরা নষ্ট করে দিয়েছি আমাদের ঘর বাড়ি বানিয়ে। আমি স্যার শুধু শেষে ওই আগের প্রশ্নটি করতে চাই যে ইন্টিগ্রেটেড মেডিসিন স্ট্যাবলিশমেন্টের ক্ষেত্রে সোসাইটি আসলে কোনো কিছু ইম্পোজ করতে পারে কিনা বা এটি নিয়ে অনেক বেশি কাজ করতে পারে। আচ্ছা, আমরা অনেক বেশি কাজ করতে চাচ্ছি, কিন্তু আমরা চেয়েছি ইন্টারনাল মেডিসিন ইনস্টিটিউট, যেখানে একটা রোগীর কিডনি রোগী হোক, হার্টের রোগী হোক, যেখানে সমন্বিত চিকিৎসা হবে এবং আমরা সমস্ত রোগীর জন্য সমন্বিত গাইডলাইন দিব এবং শুধুমাত্র দোজ হু নিডস দ্য ইন্টেন্সিভ কেয়ার তারা শুধুমাত্র ওই স্পেসিফিক সাবজেক্টের ওখানে যাবে, কিন্তু একটা রোগী শুরুতেই কিন্তু ওখানে যাবে না। অলরেডি কিন্তু এটা আমরা অলরেডি কাজ করছি, আমরা প্রস্তাব তৈরি করেছি, প্রস্তাব আকারে আমরা যাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আরোগ্য নিকেতনের এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডাক্তার মোহাম্মদ আলী, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। বিরতির আগে ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান বলছিলেন যে ইন্টারনাল মেডিসিন ইনস্টিটিউটের একটি ধারণার কথা উনি বলছেন। আমরা যেটি দেখছি যে বাংলাদেশে অনেকগুলো ইনস্টিটিউট ইতিমধ্যেই হয়েছে। আপনি জানেন যে গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হয়েছে, কিছুদিন পর আমরা শুনলাম যে হেপাটোলজিস্ট তারা বলছেন যে তাদের ডিসিপ্লিনের জন্য আসলে ইনস্টিটিউট দরকার। এই যে যার মতো করে চাইছে, কিন্তু রাষ্ট্রের জন্য আসলে কোনটি ইম্পর্টেন্ট সেটিও একটি গুরুত্বর দাবি রাখে। এই আপনাদের বিএসএম কন 2025-এ প্রথমবার এই আলোচনাটা আমরা শুনলাম যে আপনারা ইন্টারনাল মেডিসিনের একটা ইনস্টিটিউটের আলোচনা তুলেছেন। এটি কেন গুরুত্বপূর্ণ বলে মনে হয়? আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে আমরা 20 কোটি জনসংখ্যার দেশ, তার মধ্যে আপনার অধিকাংশ ম্যাক্সিমাম যে বাল্কটা থাকে হচ্ছে গ্রাম অঞ্চলে। জি, ওরা প্রথমেই যে কোনো একটা ধরনের ডিজিজের লক্ষণ যখন ওনারা পায়, তখন ওনারা সাথে সাথেই দেখা যায় যে অনেকেই আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যায়। জি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লিমিটেড আমাদের রিসোর্স আছে, যদিও এখন বিভিন্ন আপনার স্পেশালিটি ওখানকে নিয়োগ দেওয়া হয়েছে, তারপরেও আমাদের লজিস্টিকের একটা সমস্যা আছে এখানে। অনেক সময় আমরা ইনভেস্টিগেশন করতে পারি না, যেটা আপনাকে ভ্যালিড ইনভেস্টিগেশন যেটা বলা হয় আর কি, যে আমি দেখলে বুঝতে পারবো এটা ভালো, এটা ইনভেস্টিগেশন। তো আলটিমেটলি ঢুকে গেলে তখন অনেক সময় জেলা সদর হাসপাতালে চলে আসে, জেলা সদর হাসপাতাল থেকে মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসে, এবং ম্যাক্সিমাম টাইমে দেখা যায় ওরা মেডিসিন ওয়ার্ডে প্রথমে চলে আসে আর কি। তো এখনও আমাদের দেশে আপনার আমাদের অধিকাংশ মানুষের মাঝে এখনও মেডিসিনের যে ডিপার্টমেন্ট থেকে ওরা একটু অগ্রাধিকার দেয়, রাদার দেন স্পেসিফিক কোনো লাইনে লিভার যখন একটা রোগীকে কোথাও পাঠানো যায় না তখন তিনি যাত্রা শুরু করেন মেডিসিন বিভাগ থেকে। তখন যখন চলে আসে, তখন আমরা মেডিসিন ওয়ার্ডে যখন চলে আসে, তখন আমরা একটা সব অ্যানালাইসিস করে ইভ্যালুয়েশন করে আমরা একটা বুঝতে পারি যেটা আসলে কি এক্স্যাক্ট আপনার রোগটা কি। ঠিক আছে, যখন দেখা যায় যে রেফারেল করা লাগবে উন্নত কোনো জায়গায়, এই প্রথমে যে আপনার মেডিসিন ওয়ার্ডটা আসলো, সেখানে আমাদের অনেকটা লজিস্টিকের সমস্যা আছে, বিশেষ করে পেরিফেরিতে বটে। তারপরে হয় কি, যদি আমরা একটা ইনস্টিটিউট আমরা পাই এরকম, যেখানে সব ধরনের ফেসিলিটিস থাকবে, এক্সিলেন্স বলা হয়, এক্সিলেন্স যদি থাকে ওই ইনস্টিটিউটের, তখন আমরা একটা বেটার চিকিৎসা দিতে পারবো। ওয়ার্ল্ড ওয়াইড সব কিছুই দেখা যায় যে আপনার মেডিসিন ইন্টারনাল মেডিসিন থেকেই সাবডিভিশন দিকে চলে যাচ্ছে আর কি। স্যার, সমস্যা কিন্তু দুপক্ষ থেকে আছে। রোগী যেমন বুঝতে পারেন না যে তার যে কোনো ধরনের সমস্যায় গাইডলাইনটা ইন্টারনাল মেডিসিনের কাছ থেকে নেওয়া উচিত, আবার রাষ্ট্রও কিন্তু অন্যান্য ইনস্টিটিউট করবার আগে ইন্টারনাল মেডিসিনের একটি ইনস্টিটিউট করার ব্যাপারে গুরুত্ব দিতে পারতো হয়তো।
তো সেই কম্বিনেশনকে এত বছর পর এসে বা নতুন করে কি এটা হতে পারে কিনা, বা এটা আপনাদের আবেদনটা কতটা জোরালো? না না, অবশ্যই হতে পারে, কারণ আপনার একটা জিনিস যেটা বুঝতে হবে যে আমাদের মানে ইম্পর্টেন্সটা কোন জায়গায়, যেখানে আপনার বাল্ক এমন পেশেন্ট আসবে, বিশেষ করে ধরেন গ্রাম অঞ্চলের লোকজন, তার প্রথমে ওরা ইন্টারনাল মেডিসিনের কাছে আসে প্রথমেই, ঠিক আছে। আর এখন যদি মনে করেন যে শহরের লোকজন সেটা ডিফারেন্ট, যারা একটু শিক্ষিত, এডুকেটেড, ওয়েল এডুকেটেড, তারা স্পেসিফিক লাইনে চলে যায়। এই জন্য আমি মনে করি যে যেহেতু আপনার এখানে এতদিন হয় নাই, যাই হোক যে কোনো কারণে হোক এটা হয় নাই, তো এখন একটা সময় আসছে আমাদেরও দাবি যে এটা আপনার ইন্টারনাল মেডিসিন একটা ইনস্টিটিউট আমাদের করা দরকার। স্যার, বিশেষ করে আমরা দেখি যে কোভিডের সময় যেমন দেখলাম যে কোমরবিড কন্ডিশনের রোগীরা সব থেকে বেশি ঝুঁকিতে থাকে। ডেঙ্গুর ক্ষেত্রে আমরা তা দেখি, বা বড় কোনো রোগ আসলেই এই যে ঝড়ে পড়ে যাওয়ার মতো বয়স্ক রোগীরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হন। ইন্টারনাল মেডিসিনের ইনস্টিটিউট হলে আসলে তাদের জন্য একটা ভরসার জায়গা তৈরি হয় কিনা? এক্স্যাক্টলি। আপনারা দেখবেন যে আমাদের লাস্ট যে প্যান্ডেমিক কোভিড-19, ওখানে যে দেশের যে একটা বড় ধরনের মহামারী হয়েছিল, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি আর কি আপনার ইন্টারনাল মেডিসিন ডাক্তারই আলটিমেটলি রোগীর পাশে ভরসার কেন্দ্রে ছিলেন ওনারা, এবং ভালো সাপোর্ট দিয়েছে। আপনি যদি একটা কম্পেয়ার করেন বিভিন্ন দেশের সাথে, আমাদের মোর্টালিটি রেট কিন্তু অন্যান্য দেশের তুলনায় তো বেশি হয়নি, জাস্ট কাছাকাছি। যদি আমরা প্রস্তুত ছিলাম না, যদি আমাদের লজিস্টিক কম ছিল, অনেক কম ছিল, আমরা যে আমাদের ইয়াং পপুলেশনও বেশি ছিল, ইয়াং পপুলেশন বেশি ছিল, ডাক্তারও ভালো সাপোর্ট দিয়েছে, এবং দেখবেন অনেক ডাক্তার নিজের জীবনে ঝুঁকি নিয়েও চ্যালেঞ্জ দিয়েছে, ডাক্তারও মারা গিয়েছে। সুতরাং আলটিমেটলি কিন্তু ভরসার জায়গা কিন্তু ইন্টারনাল মেডিসিনের ডাক্তারই। আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাই যে বাংলাদেশের মেডিকেল শিক্ষা নিয়ে নানা ধরনের সমালোচনা রয়েছে, আমরা অ্যাক্রিডিটেশন হারিয়েছি। সব কিছু মিলে এই মেডিকেল শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞদের ভূমিকা বা শিক্ষক হিসেবে তাদের রোলটা কত বড়, এবং এখানে অন্তরায়গুলো কি কি? আমাদের এখন যে শিক্ষা কার্যক্রম, মেডিকেল শিক্ষার যে কারিকুলাম, সেটা অনেকটাই 1920 সালের মিস্টার ফ্লেক্সনারের সায়েন্স বেসড কারিকুলাম। পৃথিবীর অনেক দেশেই এটার আপনার ইভলিউশন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, ওনারা চলে গেছে প্রবলেম বেসড, এতে ওরা সুইচ ওভার করেছে। আমরা এখন 1920 সালের আপনার সেই কারিকুলাম এখানে সামান্য টুইস্ট দিয়ে আপনার 2025 সালের যেই পরিমাণ আমাদের রোগের সংখ্যা বেড়েছে, রোগীর সংখ্যা বেড়েছে, ওয়ার্ল্ড ওয়াইড লজিস্টিকের আপনি যেটা ডিসকভারি হয়েছে, সেটা কিন্তু আমাদের সে অতটুকু এখনও হয়নি। এই জন্য আমাদেরকে ওই 1920 সালের কারিকুলাম দিয়ে 2025 সাল তো চিকিৎসা করা সম্ভব না। যেন আমাদেরকে পলিসিতে যেই আপনাকে রেডিক্যাল একটু চেঞ্জ করা লাগবে। আমরা ওই সায়েন্স বেসটা হচ্ছে কি, আপনি পড়াশোনা করবেন, নলেজ গ্যাদার করবেন, তারপরে হচ্ছে আপনি রোগীর কাছে যাবেন। আর প্রবলেম বেসটা হচ্ছে যে আপনি সাথেই প্রবলেমটা শুনবেন, একই সাথে পড়াশোনা চলবে, এবং প্রবলেমটা কি আপনি আগে দেখবেন। আমার ধরেন প্রাইমারি লেভেলে আমাদের কী রোগ আমরা দেশে আছে, বিশেষ করে রুরাল অঞ্চলে, আমরা যে ওই ডিজিজগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারি, ঠিক আছে, ওইভাবে কারিকুলামটা আমরা সেট আপ করতে পারি, তাহলে আমার তো মনে হয় যে আমরা আমাদের যে মান, আমাদের ডাক্তারদের যে মান, আমরা আরও ইমপ্রুভ করতে পারবো। স্যার, প্রতি বছর এই যে গ্রীষ্মকালে আমরা দেখি যে প্রচণ্ড মানুষ আসলে পিপাসার্ত হয়, এবং যে কোনো ধরনের পানি তারা আসলে গ্রহণ করছে, এবং এখান থেকেই ডায়রিয়া সহ নানান রোগগুলো আসলে সংক্রমণের শিকার হয়। এখানে আপনার পরামর্শ কি, বা এই বিষয়গুলো কি আসলে আলোচনা হয়, এই আলোচনায় এসছে কিনা, নাকি এগুলো অনেক ছোট বিষয়? এগুলো হয়, সব সময় তো হয় না, ঠিক আছে। মূল যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনাকে অ্যাওয়ারনেস, এটাকে আমাদের অ্যাওয়ারনেস বাড়াতে হবে। বিভিন্ন আপনার মিডিয়া, আপনারা যেমন মিডিয়া একটা রোল প্লে করতেছে জনগণকে সচেতন করার জন্য, সেটা হচ্ছে আপনার সেফ ড্রিঙ্কিং ওয়াটার, ঠিক আছে। এমন না যে আপনার ওই যে আখের রস খেতে হবে, আর সিম্পল আপনার স্যালাইনও খেতে পারেন পছন্দ করে। আমরা খাওয়ার স্যালাইনটা খেতে পারি, খাওয়ার স্যালাইনের দাম কিন্তু কম, কিন্তু আপনার মানুষ কাছে আখের রস দেখুন রাস্তার পাশে দাঁড়িয়ে সাথে যে আইস ব্যবহার করা হচ্ছে, সেখান থেকে দূষণটা হচ্ছে, এবং ওখানে দেখবেন রাস্তার পাশে আশেপাশে ময়লা মাছি সবগুলো উঠতেছে, তাই না, যে আপনার ফুডবোর্ন ডিজিজগুলা স্প্রেড করতেছে। তাই এই জন্য যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে জনগণের সচেতনতা, যে ইম্পর্টেন্ট জিনিস। স্যার, আমরা কোভিডের আগে পর্যন্ত বাংলাদেশ বা সারা পৃথিবীতে অসংক্রামক রোগকে আমরা সব থেকে বেশি ঝুঁকি হিসেবে নিয়েছিলাম। কোভিডের পর থেকে কিন্তু আমরা দেখলাম যে
সংক্রমিত যে রোগ, সেই রোগগুলো আসলে আরেকটা চ্যালেঞ্জ হিসেবে আসলো। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি দেখবেন যে এই হাসপাতালগুলো আলাদা বিশেষায়িত হাসপাতাল হিসেবে এগুলোর গুরুত্ব কিন্তু খুবই কম, নাজুক। কিছুদিন আগে হয়তো আমরা দেখলাম যে সংক্রামক ব্যাধি হাসপাতালে কেবল আইসিইউ স্থাপন করা হয়েছে। এটা হচ্ছে যে সেই 19 সালের পরে এতদিন পার হয়ে গেছে। এই সংক্রমিত রোগের ক্ষেত্রে আমরা আরও বেশি কত সতর্ক থাকা উচিত, বা আমাদের এবারের কনফারেন্স আসলে এই ক্ষেত্রে কি গাইডলাইন দিচ্ছে? যেমন ধরেন সংক্রমিত রোগের মধ্যে জাস্ট এটা সবাই আপনার জানেন যে আমাদের কি চ্যালেঞ্জগুলো আছে। যে সংক্রমিত রোগের মধ্যে ধরেন একসময় আমাদের ম্যালেরিয়া ছিল, কালাজ্বর ছিল। এখন আপনি দেখবেন 2023 সালে ডেঙ্গির যে একটা প্রাদুর্ভাব আমাদের দেখা গিয়েছিল, প্রচুর পরিমাণ রোগের সংখ্যা বেড়ে গিয়েছিল, এখনো বাড়ছে। এবারও 18 জন মারা গেছে এবং মানে টোটাল এক বছরের হিসাবটা বলতেছি ওখানে, এবং 1700 মতো রোগী মারা গিয়েছিল। আমাদের 20 কোটি দেশের জনসংখ্যার মধ্যে এটা কিন্তু মোটামুটি একটা মানে ভালো অ্যামাউন্ট, ঠিক আছে। তো এই সংক্রামক রোগ কমানোর জন্য সবাইকে আমরা সম্মিলিত হবে। এখানে শুধু ডাক্তারদের উপর দোষ ইয়ে করলে হবে না, রেসপন্সিবিলিটি সবাই এখানে আছে, জনগণ আছে। জনগণের সচেতনতা খুব বৃদ্ধি করা লাগবে। যেখানে আপনার মশা যেখানে ব্রিডিং গ্রাউন্ড, যেখানে জন্ম লাভ করে, ওই জিনিসগুলো অ্যাড্রেস করে সিটি কর্পোরেশনের যেমন একটা ওনাদের দায়বদ্ধতা আছে, সরকারি পলিসির মধ্যে হতে দায়বদ্ধতা সবারই আছে। যদি ওইটা আপনি প্রিভেনশন করতে পারি, যে মশাকে আমি বাড়তে দিলাম না, ঠিক আছে, যে ডেঙ্গুর জীবাণু বহন করে নিয়ে যাবে, তাহলে তো আমরা অটোমেটিক আমার ডেঙ্গু রোগ কমে যাচ্ছে, ঠিক আছে। আর যদি আপনার আমাদের পরিমাণ বেড়ে যায়, রোগের পরিমাণ বেড়ে যায়, মানে আপনার পেশেন্টের পরিমাণ বেড়ে যায়, তাহলে আমাদের একটা চ্যালেঞ্জ হয়ে যায় সমস্ত রোগীকে একটা হাসপাতালে লিমিটেড রিসোর্স দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ মেডিসিন সোসাইটির আয়োজনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে 1600-র বেশি মেডিসিন বিশেষজ্ঞ এবং একই সঙ্গে মোট পার্টিসিপেন্ট 2000-এর বেশি, তারা তাদের সর্বাধুনিক জ্ঞান অর্জন করছেন। তারা আবার ছড়িয়ে গিয়ে সর্বাধুনিক জ্ঞান আসলে ইম্পোজ করবেন রোগীদের ওপরে, যেন রোগীরা সুস্থ জীবনযাপন করতে পারে। তো এই ছিল আজকের মতো। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।